ইংরেজি তোমার কাছে খুব কঠিন লাগছে, তার কারণ বাংলা এবং ইংরাজি সেন্টেন্সের গঠনটা সম্পূর্ণ আলাদা। তোমরা জানো ইংরাজি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বলতে হয়, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ইত্যাদি বাকিগুলো বলতে হয়। তোমরা কি কেউ বলতে পারবে বাংলা সেন্টেন্সের গঠন কিভাবে হয়, মানে তার স্ট্রাকচার কি? বাংলা সেন্টেন্সের এই গঠনটা না জানার জন্য বাংলা সেন্টেন্স থেকে ইংরাজিকে তুমি তফাৎ করতে পারছো না। আজকের ক্লাসে আমি তোমাকে এটাই শেখাবো যে কিভাবে বাংলাগুলোকে সহজেই ইংরাজি করে ফেলা যায়, খুব বেশি গ্রামারের নিয়ম কানুন না জেনেও। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। আমি প্রথমেই খুব ছোট্ট একটা বাংলা বাক্য নিচ্ছি, দেখো, আমি খেলি। এখন তুমি বলবে স্যার এত দূরে দূরে লিখলেন কেন? তার কারণ বাংলা বাক্যের গঠনটা এভাবেই শুরু হয়। এটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব, আমি এর ইংরেজি হলো আই, খেলি এটি হলো ভার্ব, এর ইংরেজি হলো প্লে। এইবার সেন্টেন্সটা যখন ক্রমশ বড় করব, দেখো বাংলা আর ইংরেজিতে তফাৎটা কি হয়। আমি ফুটবল খেলি, ইংরেজিতে হবে আই প্লে ফুটবল। দেখো ইংরেজিতে ফুটবল লিখলাম, এই ভার্বটার পরে মানে ইংরেজিতে এই দিকে বাড়তে থাকছে, কিন্তু বাংলায় ফুটবল কথাটা কোথায় বললাম? ভার্বের আগে। দেখো বাংলায় আসছে এই দিকে, মানে যত কথা যোগ করব বাংলাতে সাবজেক্ট আর ভার্ব দুই প্রান্তে বসে থাকবে, আর এক্সট্রা যা যোগ করব সব ভেতরে ঢুকবে। আর ইংরাজির বেলায় যত এক্সট্রা যোগ করতে থাকবো পর পর হতে থাকবে। তাহলে তুমিই বলো বাংলার চেয়ে ইংরাজিটা বেশি সহজ নয় কি? আবার বাড়াচ্ছি, দেখো, আমি মাঠে ফুটবল খেলি। তাহলে মাঠে কথাটা দেখো আবার উল্টো দিকে আসছে, মাঠে ফুটবল খেলি। কিন্তু ইংরাজিতে আই প্লে ফুটবল, মাঠের ইংরাজি ইন দ্য ফিল্ড অথবা ইন দ্য প্লেগ্রাউন্ড। আবার একটু যোগ করছি, দেখো, আমি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। দেখো এখানে যোগ করলাম বন্ধুদের সাথে। তাহলে বুঝতেই পারছো যত বাংলায় কথাগুলো যোগ করছি সব ভেতরে বসছে এবং উল্টো দিক দিয়ে আসছে। আর ইংরাজির বেলায় বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস অথবা উইথ ফ্রেন্ডস। তাহলেই বাংলার সঙ্গে ইংরাজির মূল তফাৎটা নিশ্চয়ই ধরতে পেরেছো। বাংলাটাকে ইংরাজি করতে গেলে তোমাকে এবার উল্টো দিকে একটা একটা করে বলে বলে আসতে হবে, তাই না? বুঝতে নিশ্চয়ই সহজ লাগছে এবার যে বাংলাগুলোকে ইংরাজি করব কিভাবে। এইবার এই যে অবজেক্ট, বাংলাতে কিন্তু অবজেক্টটা ভার্বটার ক্রিয়াপদটার ঠিক আগেই থাকবে, ইংরেজির বেলায় ভার্বের পরে। তার মানে তুমি যখনই সাবজেক্টটা বলে নিয়ে ভার্ব বলে উল্টো দিকে আসবে, তুমি হিসাব মতো অবজেক্ট কিন্তু পেয়েই যাবে। কাজেই এত কিছু গ্রামাটিক্যাল ফাংশন তোমাকে মনেও রাখতে হবে না ট্রান্সলেশন করতে গেলে। তুমি নিজেও যেমন এইভাবে মনে রাখবে, তোমার বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তাদেরও এইভাবে শেখাবে যে বাংলাগুলোকে কিভাবে ট্রান্সলেট করব। আরো এক্সাম্পল দেখো। এবার এই বাক্যটার দিকে তাকাও, আজ সোহম তার মাকে নিয়ে বই কিনতে বাজারে যাবে। বাংলা বাক্যটা যত বড়ই হোক না, তুমি ঘাবড়াবে কেন? তোমাকে তো আমি সহজ নিয়মটা শিখিয়েই দিচ্ছি। দেখো, আজ যে কথাটা সময় বোঝায়, আজ, আগামীকাল, গতকাল, এগুলো সাধারণত আমরা সেন্টেন্সের শুরুতেই বলে থাকি। তাহলে বলে দিলাম আজ মানে টুডে। এইবার সাবজেক্ট মানে কে যাবে না সোহম যাবে, এই হলো সাবজেক্ট। ভার্ব মানে ক্রিয়াপদটা আছে সবার শেষে, তাহলে বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকবে সবার শেষে। এই দুটো বলে নেওয়ার পরে কি করব বলো? উল্টো দিকে বলতে বলতে আসবো, তাই তো? দেখো এবার পিছন দিকে একটা একটা করে বলতে বলতে আসবো, তাহলেই ইংরাজি সেন্টেন্স হয়ে যাবে, তুমি ট্রান্সলেশন শিখে যাবে। দেখো, সোহম লিখলাম
যাবে। এই যে বাংলা ক্রিয়াপদগুলোর ইংরাজি টেন্সটা, এটা তোমাকে শিখে নিতে হবে। কিভাবে শিখবে আমি এই ট্রান্সলেশনটা শেষ করেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যাবের ইংরাজি হলো উইল গো। এই যে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, যে ব আছে একটা, খাবে, যাবে, করবে, ওই বটা বলার জন্য একটা উইল দিয়ে বলতে হয়, উইল গো। এবারে দেখো কি আছে, বাজারে, টু মার্কেট। এবার কি আছে, কিনতে, টু বাই। বই, বুকস, অথবা আ বুক এমনও বলতে পারো। একটা যদি বই হয় আ বুক এমনও বলতে পারি। তার মাকে নিয়ে, নিয়ে এটি প্রথমে আছে, উইথ। আসলে এগুলো আমরা এক একটা ফ্রেজ ধরে করে নিই। তার মাকে নিয়ে, উইথ হিজ মাদার, উইথ হিজ মাদার, তার মাকে, উইথ হিজ মাদার। দেখো শেষ হয়ে গেল। তাহলে কত সহজ একটা উপায়ে আমরা এই বাংলা সেন্টেন্সগুলো, কিন্তু ছোট ছোট নয়, যথেষ্ট বড় বড় সেন্টেন্স, তাকে আমরা ইংরাজি করে নিচ্ছি। আবার বলে দিই, বাংলাটাকে ইংরাজি করার জন্য প্রথমে সাবজেক্টটা বলবো, ভার্বটা মানে ক্রিয়াপদটা বাংলা বাক্যে বেশিরভাগ ক্ষেত্রে সবার শেষে থাকবে। তাহলে ইংরাজি প্যাটার্ন অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বটা বলবো, আর অবজেক্ট খুঁজতে যাব না, এই সব জটিলতার মধ্যে ঢুকবো না। যেই ক্রিয়াপদটা বলা হয়ে গেল, এবার উল্টো দিকে ইংরাজি বলতে বলতে যদি আসো, তোমার সেন্টেন্সটা খুব সহজে ট্রান্সলেট করা যাবে। এইভাবে তুমি নিজেও অভ্যাস করবে, আর বাড়িতে ছোট ছোট ভাই বোন কেউ থাকলে তাদেরও শিখিয়ে দেবে। এইবার আমি বলছিলাম এই বাংলা ক্রিয়াপদটাকে কিভাবে টেন্স অনুযায়ী ট্রান্সলেট করব। একেবারেই প্রাথমিকভাবে তোমাকে যেগুলো জানতে হবে সেগুলি হলো, এই দেখো, শুধুমাত্র এই কটা যদি বাংলা ক্রিয়াপদকে তুমি ইংরাজি করতে শিখে নাও, বেশিরভাগ বাংলা বাক্যগুলো তুমি ট্রান্সলেট করতে শিখে যাবে। এবার এসো আরো কয়েকটা প্র্যাকটিস করে নিই। দেখো, আমি 4টে বাক্য লিখে নিয়েছি, একে একে আমরা ট্রান্সলেট করব। তোমার যদি মনে হয় তুমি পারবে এগুলো, তাহলে ভিডিওটা পজ করে আমি উত্তর বলার আগে তুমি কমেন্ট বক্সে লিখে দেখাবে আমাকে। প্রথমটা দেখো, আমরা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুলে যাই। তাহলে আমি বলেছিলাম যে কথাটা সময় বোঝাচ্ছে সেটা শুরুতে বলা চলে, আমরা কোনো রকম জটিলতায় যাব না, বাংলা বাক্যটা যেমন ভেবেছি ঠিক নিয়ম মতো ট্রান্সলেট করে নেব। প্রথমে আমরা, উই, এবারে ক্রিয়াপদটা বলবো যাই, গো। এইমাত্র তুমি শিখেছো কিভাবে ক্রিয়াপদগুলোকে ইংরাজি বলতে হয়। এবার উল্টো দিকে একটা একটা করে বলে আসবো। স্কুলে, টু, স্কুলে এই যে একটা একার দেওয়া ছিল ওই জন্য টু বলতে হয়েছে। পায়ে হেঁটে, এখানে হেঁটে পায়ে দুটো আলাদা কথা নয়, পায়ে হেঁটে এটা একটাই কথা। এর ইংরাজি হলো অন ফুট, মানে পায়ে হেঁটে। সকালে, প্রতিদিন, তুমি দুটোর আলাদা আলাদা ইংরাজি বলতে পারো। সকালের জন্য ইন দ্য মর্নিং, প্রতিদিন এভরিডে। আবার প্রতিদিন সকালে একে একসাথেও ইংরাজি বলা যায় এভরি মর্নিং, সেটাই লিখি এভরি মর্নিং। তাহলেই বুঝতে পেরেছো কিভাবে ভার্বটা বলে নিয়ে উল্টো দিকে ইংরাজি বলছি। পরেরটা দেখো, রিয়া গতকাল, এই যে আজ, কাল, এগুলো প্রথমে বলে নিলে ভালো হয়। এবার বলে নিই তাহলে, গতকাল ইয়েস্টারডে, এটি শুরুতেই বলে নিলাম। রিয়া গিয়েছিল, ভার্বটা বলবো ওয়েন্ট। তুমি জেনেই গেছো ভার্বগুলো কিভাবে ইংরাজি বলতে হয়। এবার উল্টো দিকে আসবো, খেলতে, টু প্লে, পার্কে, ইন দ্য পার্ক। কেন ইন এলো?
এই যে একার দিয়েছো একটা পার্কে, ইন দা পার্ক, তার ভাইকে নিয়ে, তাহলে নিয়ে, তার জন্য উইথ হার ব্রাদার, উইথ হার ব্রাদার। দেখো কত সহজ। পরেরটা দেখো, এই পরের দুটোতে একটু অন্যরকম বিষয় আছে, একটু ভালো করে খেয়াল করো, কঠিন কিছুই নয়। আমি স্কুল থেকে ফিরে এসে মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, দেখো এই তো ক্রিয়াপদ, কিন্তু আগের বাক্যগুলোতে যেটা ছিল না এখানে আছে, সেটি হলো বাক্যটার মাঝখানে যদি কোনো ক্রিয়াপদ ঢুকে পড়ে এ কিন্তু খুব ডিস্টার্ব করবে তোমাকে। এগুলোর কারণেই তোমার ইংরেজি কঠিন লাগে। তুমি এগুলো নিয়ে বিস্তারিত শিখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, এখানেও তুমি লিংক দেখতে পাবে, তুমি এই ক্লাসটা শেষ করে দেখে নিতে পারো। এখন দেখো, এই যে ফিরে এসে, ফিরে আসার ইংরাজি কাম ব্যাক অর রিটার্ন, এই তার সাথে একটা একার যোগ করে দেওয়া আছে। এই যে একার যোগ করা ক্রিয়াপদ যদি সেন্টেন্সের মাঝখানে ঢুকে পড়ে এরা কিন্তু খুব সমস্যা তৈরি করে। তাহলে এদেরকে কি করে ট্যাকল করব স্যার? বলছি, খুব সহজ। তুমি এতক্ষণ বুঝলে যে ক্রিয়াপদ দিয়ে বাংলা বাক্যগুলো শেষ হয়, তাহলে মাঝখানেও যদি ক্রিয়াপদ দেখতে পাও, তুমি মনে করো এইখানে একটা বাক্যের পার্ট শেষ হয়েছে, এটা একটা আলাদা পার্ট, তুমি দুটো পার্ট করে নাও। তাহলে কি বললাম আবার বলি, যদি বাংলা বাক্যের মাঝখানে এই রকম একার যুক্ত ক্রিয়াপদ দেখতে পাও, সেই বাংলা বাক্যটাকে ভাগ করে নেব, না করেও করা যায়, সেই ইংরাজিটা কঠিন, তোমাকে সেটাও আমি বলবো। ভাগ করে নিলে কত সুবিধে হয় তুমি এবার দেখ। আমি স্কুল থেকে ফিরে এসে, যদি একটানা বলো বলতে হবে আফটার রিটার্নিং ফ্রম স্কুল। বুঝতে পারছো কতটা কঠিন? তুমি ভাগ করে নাও, আমি স্কুল থেকে ফিরে এসে, তার মানে আমি স্কুল থেকে ফিরে এসেছি, আমি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, দুটো অংশে ভাগ করে নাও। তাহলে বলবো কি এখানে, আমি আই ফিরে এসেছি, তুমি ভার্বের টেন্সটা শিখে ফেলেছো। এবার দেখো, আই হ্যাভ রিটার্নড, এবার থেকে ফ্রম স্কুল, ফুল স্টপ দিয়ে দাও, অথবা তুমি এন্ড দিয়ে বাকি অংশটা বলবে, তাহলে তাই করো, এন্ড। এবার বাকিটা বলো, মাঠে ফুটবল খেলতে যাচ্ছি, কে যাচ্ছে? আমিই তো, তাহলে সাবজেক্ট আই, এবার ক্রিয়াপদ বলো এম গোয়িং, খেলতে টু প্লে ফুটবল, ফুটবল লিখলাম, মাঠে ইন দ্য ফিল্ড বা ইন দ্য প্লেগ্রাউন্ড। দেখো, তাহলে মাঝখানে ক্রিয়াপদ থাকলে তাকে যদি তুমি ইংরাজি করতে জেনে থাকো অলরেডি, তাহলে সেভাবে করবে, আফটার রিটার্নিং হোম ফ্রম স্কুল বলে বাকি অংশটা। তার চেয়েও ভালো উপায় হলো বাংলায় ক্রিয়াপদ মাঝখানে দেখলে সেটাকে দুটো টুকরো করে নাও। যেমন দেখো, তুমি বাড়ির পড়া শেষ করে, এই যে একার যুক্ত ক্রিয়াপদ শেষ করা, ফিনিশ মানে শেষ করা, কমপ্লিট মানেও শেষ করা, আমাকে সাহায্য করবে, তাহলে মূল ক্রিয়াপদটা আছে ফিউচার টেন্স, তার মানে একেও ফিউচার টেন্স করে দেব। তাহলে কি হবে, তুমি বাড়ির পড়া শেষ করবে, তারপর আমাকে সাহায্য করবে, দুটো অংশে ভাগ করে নিলাম। তাহলে এটাকে করলাম করবে, এই ভার্বটাকে দেখে এই ভার্বটা সেই মতো একটু অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে দেখো, ইউ এই অংশটা করছি আগে, শেষ করবে উইল, ফিনিশ, বাড়ির পড়া হোমওয়ার্ক,
তাহলে এখানে একটা ইওর হোমওয়ার্ক বললে ভালো হতো, তোমার বাড়ির পড়া। এখানে ফুল স্টপও দিয়ে দিতে পারো, অ্যান্ড দিয়েও যোগ করতে পারো, অ্যান্ড দেন এভাবেও কন্টিনিউ করতে পারো। আমি বলছি তুমি ফুল স্টপ দাও, কোনো অসুবিধা নেই। আমাকে সাহায্য করবে, কে করবে? একটা বড় সেন্টেন্সের যদি দুটো ছোট ছোট পার্ট হয়, সাধারণত সাবজেক্ট মানে কর্তাটা একবারই বলা থাকে। কে সাহায্য করবে? না তুমি। এইটা একটু বুঝে নিতে হবে। তাহলে ইউ সাহায্য করবে, উইল হেল্প, কি পড়ে রইল? আমাকে, মি। দেখো একসঙ্গে লিখলে বলতাম ইউ উইল ফিনিশ ইউর হোমওয়ার্ক অ্যান্ড দেন ইউ উইল হেল্প মি। সহজ না? যদি সেন্টেন্সটাকে পার্ট না করতাম তাহলে কি বলতাম জানো? আফটার কমপ্লিটিং ইউর হোমওয়ার্ক। আরেকটু ভালো করে বললে হ্যাভিং ফিনিশড ইউর হোমওয়ার্ক ইউ উইল হেল্প মি। তাহলে যখনই জুড়ে দেবে না, যত গ্রামার এসে জুটে যাবে, যত জয়নিং এর রুলস এসে যাবে। আমি বলছি ক্রিয়াপদ ধরে ধরে সেন্টেন্সটাকে টুকরো করে নাও আর ইংরেজি করো। আমি এখন তোমাকে 4টে সেন্টেন্স দিচ্ছি তোমার হোমওয়ার্ক হিসাবে। তুমি এগুলো আমাকে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে লিখে দেখাও। আমি দেখতে চাই তুমি আজকের ক্লাস থেকে কতটুকু শিখলে। যদি কাজে লাগে তাহলে এই রকম ক্লাস আমি আরও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা সেটা আমাকে সেই মতো কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা তো লাইক দাও অন্তত। পারলে তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের থ্রু দিয়ে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।